আজকে সারা দিন-রাতের মধ্যে আমি কখন, কখন সফলতা অর্জন করতে পারি, কখন, কখন ব্যর্থ হতে পারি বা কোন সময় কার্য করলে আমি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারি। তো ভিডিওর শেষে অবশ্যই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেক দিনের মতন বলে দেবো যে রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্তটা কখন আছে এবং সারা দিন-রাতের মধ্যে শুভ সময়, অশুভ সময় কখন, কখন আছে এবং অশুভ সময়ের মধ্যেও যে কিছু শুভ কার্য করা যায়, তো কী, কী শুভ কার্য করা যেতে পারে অশুভ সময়ের মধ্যে সেগুলো ভিডিও শেষে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৫ই জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৫ই জানুয়ারি কিন্তু চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে সাথী নক্ষত্রে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে, কোন কোন জায়গায় কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করব এবং প্রত্যেকের নক্ষত্র অনুযায়ী যে নাক্ষত্রিক ফলটা আমি বলি, সেই সময় সীমাটা হচ্ছে ৫ই জানুয়ারি মোটামুটিভাবে সন্ধে ৭টা ৫ মিনিটের পরে শুরু হবে। ৬ই জানুয়ারি মোটামুটি রাত ৮টা পর্যন্ত আপনারা নাক্ষত্রিক ফলের সময়সীমাটা একটু ধরবার চেষ্টা করবেন। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায় এবং আর্থিক দিকটাও বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো একটু স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, প্রশংসিত হতে পারেন আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে একটু দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে। কিন্তু কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে, ধরুন কারো ক্ষেত্রে পারিবারিক কিছু সমস্যা বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, বা প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা স্টেবিলিটির ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকা প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসতে পারে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা বা সমস্যাও তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বেশ কিছু অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশি, তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি বলুন। তারপরে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু করার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটা বলবো, হঠাৎ করে কিন্তু কারো সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কিন্তু কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, হয়রানি ছোটাছুটির মাত্রাটা বেড়ে যেতে পারে, ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে সম্মানহানি না হয়, ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য এই কটা ক্ষেত্রে খুব একটা কিন্তু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব কোনো শুভ কাজে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে বিজনেসের জায়গায় একটু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রেও বা কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কোন কোন জায়গায় কিছু সমস্যা বা অসুবিধা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, যেমন কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে, এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হোক বা এডুকেশনের ক্ষেত্রে হোক এই জায়গাগুলো কিছু সমস্যা তৈরি করতে পারে। বিজনেসের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গায় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, এবং রানিং রোজগারের জায়গা যেটা বলবো সেটাও কিন্তু হয়রানি ছোটাছুটির মাধ্যমে কিছু রানিং রোজগার বৃদ্ধি পেতে পারে, বা রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা গেলো একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আরোগ্য লাভ এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ আসা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের বলবো কোনো শুভ কাজের স্টেপ বা নতুন কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করতে পারেন বা উৎসাহ এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হতে পারে। কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির অবসান কারো কারো ক্ষেত্রে হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব শুভ লক্ষ্য করা যায়। খুব একটা কাজের প্রেশার নাও থাকতে পারে বা কাজগুলো স্মুথলি হতে পারে। বাধাবিঘ্নতা ফেস করতে খুব একটা নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো তীর্থস্থান ভ্রমণ বা কোনো ভ্রমণ হতে পারে। তথাপি কর্মক্ষেত্রের জায়গাটা কিছু না কিছু সমস্যা বা কারোর সাথে মতবিরোধ হওয়া এবং গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং পাশাপাশি কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তির অভাব হতে পারে, মানসিক সুখ শান্তির জায়গাটা একটু বিঘ্নিত হতে পারে, এবং পারিবারিক অশান্তি বলুন, জমি জায়গা প্রপার্টি এই সমস্ত নিয়ে কিছু সমস্যা ফেস করা। স্টেবিলিটির ক্ষেত্রেই হোক, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে হোক, প্রমোশনের ক্ষেত্রে হোক, এই জায়গাগুলোতে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। এবং রানিং রোজগারের ক্ষেত্রে বলুন, অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে বলুন, এই সকল জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারোর বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা, এগুলো যেমন লক্ষ্য করা যায়। তেমনি কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো আশা বা ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে।
যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তার পাশাপাশিও বলবো আদ্রা নক্ষত্রেরও আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বলুন, বা কিছু অর্থ প্রাপ্তি বা অর্থ লাভ বলুন, এগুলো কিন্তু আদ্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং পাশাপাশি বলবো কিছু অর্থ লাভ হতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা অবসান হওয়ার যোগ আজকে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন, কোনো কারণে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক সুখ শান্তি কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ, প্রপার্টি বা এডুকেশন, এই জায়গাগুলো মোটামুটিভাবে একটা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, বা কর্মের জায়গাটা একটু উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে যে আহ, নিজের শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং মাথাটা একটু গরম হতে পারে মাঝে মাঝে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে, বা এডুকেশনের যারা উচ্চ বিদ্যার সাথে বিশেষ করে যুক্ত আছেন, সেই জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং কর্মক্ষেত্রের জায়গায় কিছু ইগো সমস্যা বাড়িয়ে তুলতে পারে, এবং গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ হওয়া বলুন, বা তাদের কারোর শারীরিক অসুস্থতা বা তাদের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা ফেস করা, এগুলো কিন্তু কর্কট রাশির জন্য লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, পুনর্বসু নক্ষত্রের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং তার সাথে কিছু অর্থ লাভ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া, বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ ক্রয় করার যোগ, বা সম্পদ প্রাপ্তি বলুন, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, এবং কোনো কিছু থেকে সফলতা অর্জন করা বা সাকসেস পাওয়া বা গেইন করা, এগুলো যেমন লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, বা অর্থ হারিয়েও যেতে পারে। এই জায়গাগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো গুরুজন ব্যক্তির সহায়তা লাভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা সম্পদ বা কোনো উপহার চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কোনো দিক থেকে উপকৃত হতে পারেন, বা তারা কোনো ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে। এগুলো কিন্তু সিংহ রাশির একটা ট্রানজিট ফল লক্ষ্য করা যায়। কিন্তু কোন কোন জায়গাটা কিছু অসুবিধা ফেস করতে হতে পারে সেই জায়গাটাও বলছি। সেটা হচ্ছে মাঝে মাঝে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মাথা গরম মাঝে মাঝে হয়ে যেতে পারে। আহ, সিদ্ধান্ত নিতে কিছু ইতস্তত বোধ হতে পারে, এবং আর্থিক জায়গাটাও কিছু না কিছুভাবে একটা সমস্যা তৈরি করতে পারে। এবং এডুকেশনের জায়গাটা বলুন, বা পারিবারিক ক্ষেত্রে বলুন, বা
প্রপার্টি, সম্পদ এই সমস্ত বিষয় নিয়ে কোনো সমস্যা ফেস করা, গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ হওয়া, তাদের শারীরিক অসুস্থতা বা তাদের কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা ফেস করা এবং বাধাবিঘ্নতার জায়গাটা একটু বাড়তে পারে কারো কারো ক্ষেত্রে, বা যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা। এটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে বা কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। যে কাজ যে সময় হওয়া উচিত সেই সময়ের মধ্যে হয়তো কাজগুলো নাও হতে পারে, এক কাজের মধ্যে আর এক কাজ ঢুকে যেতে পারে। যেটাই আপনি করতে যাচ্ছেন না কেন তাতেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যাতে সম্মানহানি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোথাও থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বা জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আর কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো, খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, একটু ভালো মন্দ মিশিয়ে চলবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তিটা বৃদ্ধি পেতে পারে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু চোখ কান খোলা রাখতে হবে এবং কথাবার্তার কারণে আপনার সাথে কারোর কোনো ঝগড়া বিবাদ তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি বলবো যে রোজগারের জায়গাটা রোজগারের জায়গা বলুন, অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে বলুন, এই জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তারপরে বুদ্ধির ভুল হতে পারে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে কি করা উচিত, কি করলে ভালো হয়, মানে একটা করতে গিয়ে আর একটা করে ফেলা, মানে একটা বুদ্ধিভ্রষ্ট হওয়া, বা এই জায়গাটা কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে, মানে বুদ্ধিভ্রম হওয়া। কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, ছোটোখাটো ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রেই হোক, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেই হোক বা দাম্পত্য সুখের ক্ষেত্রে হোক, কিছু না কিছুভাবে একটা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি লাভ বলুন এবং পাশাপাশি রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো নতুন কাজ বা প্রজেক্ট এইগুলো স্টার্ট না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়া যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলব কোনো না কোনো দিক থেকে আবার কোনো বিষয়ের কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো সম্পদ ক্রয় করার যোগ, বা কারো ক্ষেত্রে কোনো সম্পদ প্রাপ্তিও হতে পারে, কোনো শখ শৌখিনতার জিনিস হোক, প্রয়োজনীয় কোনো জিনিস
কেনার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি চিত্তা নক্ষত্রের জন্য বলব, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এর কিছু না কিছু সৃষ্টি হতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। সামান্য হয়তো কিছু সমস্যা থাকতে পারে, তা সত্ত্বেও শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে এবং কারো ক্ষেত্রে সুন্দর পোশাক আশাক পরিধান করা বলুন, অলংকার পরিধান করার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুনিদ্রার যোগ, উত্তম শয্যা প্রাপ্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি এটা বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কারো ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম তৈরি হতে পারে আর বিজনেস পার্টনারের মধ্যেও কিছু ইগো সমস্যা বাড়িয়ে তুলতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি কোন জায়গায় কিছু সমস্যা হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, বিশেষ করে সেটা হচ্ছে ধরুন কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। ইনভেস্টের জায়গায়ও কিন্তু বাধাবিঘ্নতার সমস্যা বা ইনভেস্ট করে সমস্যায় পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু, তাই ইনভেস্ট করার আগে বারবার খেয়াল করতে হবে জায়গাটা যে আমি ঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা চলে আসতে পারে। বিজনেসের জায়গাও কিছু না কিছুভাবে সমস্যা তৈরি করতে পারে। স্টেবিলিটির ক্ষেত্রে হোক, লোন প্রাপ্তির ক্ষেত্রে হোক, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক বা প্রমোশনের ক্ষেত্রে হোক, কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই অ্যাভয়েড করে চলাই উচিত। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট, নাক্ষত্রিক ফল যেটা বলবো, চিত্তা নক্ষত্র যারা আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু সম্পদ ক্রয় করা বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি বলবো, চিত্তা নক্ষত্রের কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি স্বাতী নক্ষত্রের জন্যও বলবো যে কোনো কারণে মনের মধ্যে কিছু অযথা চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য উদয় হয়। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই সফলতার যোগ এবং কারো ক্ষেত্রে রয়েছে অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি এগুলো কিন্তু লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি
এইগুলো বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, কোনো শুভ কার্যে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। এবং পাশাপাশি বলব যে কোন কোন জায়গায় কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরপরে বলব কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। সেটা হচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে হোক, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়া বা তাদের কোনো কারণে কিছু সমস্যা ফেস করতে হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। রানিং রোজগারের জায়গা বলুন, বড় দাদা বা বড় দিদি বা বন্ধুর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং বুদ্ধির ভুল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, অর্থাৎ বুদ্ধি ঠিক মতন কাজ না করা, এই জায়গাগুলো কিন্তু একটু মানে ডিসিশন নিতে কিন্তু একটু ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। স্টেবিলিটির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে, লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারো কারো কিন্তু কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছুভাবে একটা সমস্যা তৈরি হতে পারে। এটা গেলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ প্রাপ্তি বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বা লাভবান হওয়া, তবে এগুলো কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। এবং মানসিক সুখ শান্তি কোনো না কোনো দিক থেকে একটা পেতে পারেন। এবং কোনো কিছু থেকে সফল হওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়া, সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ অনুরাধা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাল সরি একটু ভুল বলে ফেলেছি। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, অনুরাধা নক্ষত্রের কথা বলছিলাম, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো যে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ যদি আপনার ব্যয়ও হয়, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয়ের বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুল কারণবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে এবং টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু রানিং রোজগারটা বৃদ্ধি পাওয়া বলুন, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়া বলুন, গুরুজন ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়া বলুন, পজিটিভ এনার্জি প্রাপ্ত হওয়া বলুন, এগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অথবা কোনো বন্ধুর থেকে হোক, বড় দিদি বা বড় দাদার থেকে কিছু না কিছুভাবে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা কোনো শুভ কার্য হতে পারে বা কারোর গৃহে কোনো অতিথি সমাগমও হতে পারে। এবং পুজো অর্চনাও কারো কারোর বাড়িতে অনেক সময় হয়ে থাকে। তো সেগুলো একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলব কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন সেখানে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গায় কিছু ভুল বোঝাবুঝি, অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। কোনো কারণে কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হয়ে যেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ঠিক জায়গায় অর্থটা আমি ইনভেস্ট করছি কিনা বা ব্যয় করছি কিনা। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবং কারোর ক্ষেত্রে বলবো যে সন্তানের সাথে মতবিরোধ বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়া বা
প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়া বলুন, কারো ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। প্রপার্টি সম্পদ বা বাড়ি গাড়ি সম্পদ এই সমস্ত নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায় বা বিদ্যা সংক্রান্ত কোনো বিষয় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং মূলা নক্ষত্রে কিন্তু কারোর কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সঠিক সময় সঠিক কার্যটা সেভাবে নাও হতে পারে, অযথা লেট হয়ে যেতে পারে কাজগুলো করতে গিয়ে এবং এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক কাজের চাপ বাড়তে পারে। একেকজনের একেকটা ক্ষেত্রে বাড়তে পারে। কারোর সাথে কিন্তু একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। কারোর সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে কোনো জায়গা থেকে যাতে সম্মানহানি না হয় বা কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্বসারা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা, কোনো দিক থেকে মানসিক একটা সুখ শান্তি আনন্দ লাভ বলুন এবং তার সাথে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো কিন্তু কোনো ভ্রমণযোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বলুন, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন এবং দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই কটা ক্ষেত্র কিন্তু শুভই লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা কিন্তু এই কটা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এটা ছিল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর প্রমোশন যোগ চলে আসা বলুন বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থ রোজগার বা অর্থ প্রাপ্তির জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে কর্মের পরিবর্তনের কোনো যোগ আসা বলুন, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু মকর রাশির লক্ষ্য করা যায়। এরপরে বলবো কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বিজনেসের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে এবং দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলুন বা গুরুজন কোনো ব্যক্তিকে নিয়ে কোনো সমস্যা ফেস করা বা তাদের শারীরিক অসুস্থতা দেখা দেওয়া বা তাদের সাথে মতবিরোধ হওয়া, এই জায়গাগুলো রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা, বড় দিদি বা কোনো বন্ধুর কারণে বা তাদের সাথে কোনো মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি হতে পারে বা কিছু মানসিক শান্তির অভাব হতে পারে। কোনো প্রপার্টি সম্পদ, গাড়ি বাড়ি এই সমস্ত নিয়ে কিছু সমস্যা ফেস করা এবং কোনো শুভ যোগাযোগে বাধা আসা বলুন বা ছোটোখাটো কোনো ভ্রমণে বাধা তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো ভ্রমণ হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কাজ হোক, প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শ্রবণা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় বা কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে। শখ শৌখিন
শৌখিনতার জিনিস হতে পারে, কিনতেও পারেন, আবার কারো কারো ক্ষেত্রে সেটা প্রাপ্তিও হতে পারে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রেরও কিন্তু কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে বা তীর্থ ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির বা সাধু ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে এডুকেশনের সাথে যারা বিশেষ করে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ। এবং পাশাপাশি যেটা বলবো যে কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে লোন প্রাপ্তির ক্ষেত্রে হোক, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক, কর্মের প্রমোশনের ক্ষেত্রে হোক কিছু সমস্যা তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। কোনো শুভ যোগাযোগে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা ছোটোখাটো ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থ প্রাপ্তির জায়গায় একটা সমস্যা তৈরি হওয়া, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য থেকে কিছু অর্থ প্রাপ্তি হওয়া, এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য একটা মোটামুটি লক্ষ্য করা যায়। এটা ছিল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে কিন্তু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কোথাও যেতে হতে পারে বা কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। আর প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি এগুলো বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু কাজের চাপ অত্যাধিক বেড়ে যেতে পারে, বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। হঠাৎ করে কারোর সাথে কর্মক্ষেত্রে একটু অশান্তি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছু না কিছুভাবে বৃদ্ধি পাবে। ঠিক সময়ে ঠিক কাজ না হওয়া, একটু অযথা ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এই সময়টা। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তবু মীন রাশির কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগও পাশাপাশি বলবো লক্ষ্য করা যায়। এবং কোন কোন জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ধরুন সন্তানের সাথে মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনাকে কোনো সমস্যা ফেস করা বা চিন্তিত হওয়া এগুলো লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন তাদের
কারোর ক্ষেত্রে কিছু সমস্যা এনে দিতে পারে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে হতে পারে, বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্ন তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, এবং কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, সিদ্ধান্ত নিতে না পারা, মানে কোন কাজটা কখন করব, করতে গিয়ে হয়তো এক কাজ করার জায়গায় আর এক কাজ করে ফেলছি, অর্থাৎ ডিসিশন মেকিংয়ে প্রবলেম, মানে সিদ্ধান্ত ঠিক মতন নিতে না পারা, এই জায়গাটা একটু সমস্যা আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে নাক্ষত্রিক ফলটা যেটা বলবো, ট্রানজিট ফলটা বললাম এতক্ষণ। পূর্ব ভাদ্রপদ যারা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলবেন, এবং ট্রানজিট গোচর ফল যেটা বলেছি সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো বাধার মধ্য থেকেও অর্থপ্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বাধার মধ্য থেকে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, লাভবান হওয়া বলুন, বাধা বিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফলতা প্রাপ্তি বলুন, বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং ঝগড়া বিবাদ চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ট্রানজিট বা গোচর ফল যেটা বলেছি সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হয়ে যাবে, প্রয়োজনে তো অর্থ আপনাদের ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুল কারণে ভুল সিদ্ধান্তের ফলে কিছু অর্থ নাশ বা অর্থ ক্ষতি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, কারো না কারোর সাথে একটু কলহ বিবাদ বা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, সেই সময় কি কি কার্য করা উচিত, এবং আমি আজকে একটা নতুন জিনিস আপনাদের দেবো, সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন সময় কার্য করলে আমি সফল হব, কোন সময় আমি হব না, সেটাও এখনই আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 21 মিনিট থেকে বেলা 11টা 41 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 20 থেকে দুপুর 12টা 2 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা একটা শুভ যোগ, সেটা রয়েছে 12টা 39 মিনিট থেকে, মানে দুপুর 12টা 39 থেকে দুপুর 2টো 24 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ টাইম দিয়েই থাকি এবং বলেই থাকি, এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা আরতি করা বলুন, বা ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়। এবং যারা আমরা কর্মের কারণে বাইরে থাকি, অন্তত মনে মনে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য এই সময়ের মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। সেই শুভ সময়টা হলো সন্ধে বা বিকেল 5টা 3 মিনিট থেকে 5টা 29 মিনিট পর্যন্ত। এইখানে এবার একটু যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে শুভ সময়ের জায়গাগুলো খেয়াল করুন। প্রথম শুভ সময় দিয়েছি সকাল 6টা 20 থেকে সকাল 7টা 40 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনি আর কি কি শুভ কাজ করতে পারেন, যেমন ভ্রমণ সংক্রান্ত বিষয় শুভ, ধরুন আপনি কোনো টিকিট বুক করছেন, এই সময় আপনি চেষ্টা করতে পারেন, বা অনেকে প্রাতঃ ভ্রমণ করেন, এটাও একটা শুভ। তারপরে যারা বিউটি মূলক কোনো কার্য, অর্থাৎ সৌন্দর্যমূলক কার্যের সাথে যুক্ত আছেন, যারা বিউটি পার্লার করেন, বিউটিশিয়ান আছেন, বা যে কোনো শখ শৌখিনতার জিনিসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইমিটেশন বা তারপরে সাজগোজের জিনিস বলুন, বা যারা বিউটিশিয়ান কোর্স করছেন তাদের জন্য শুভ। যারা শিল্প জগতে যুক্ত আছেন, নাচ গান আবৃত্তি অভিনয়, এই সময়টা প্র্যাকটিস করাটা কিন্তু খুব শুভ, বা এই সময়টা ধরুন বিউটিশিয়ান কোর্স নিয়ে কিছু পড়াশোনা করা বা কালচারাল কোনো ব্যাপার নিয়ে কিছু প্র্যাকটিস করা, এটা কিন্তু একটা শুভ। এরপরে শুভ সময়টা দিয়েছি দেখুন সকাল 7টা 40 থেকে এবার 9টা পর্যন্ত। এই সময়টা কি নতুন কোনো বিজনেস স্টার্ট করা, এবং শিক্ষা সংক্রান্ত অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এমন সময় পড়তে বসেছিল যে সময়টা কোনো একটা বিষয় সে বুঝতে পারছে না। এই 7টা 40 থেকে 9টার সময় যদি ওই বিষয়টার উপর একটু ফোকাস করতে পারে, আশা করি সে ওই সময়টা
নিশ্চয়ই বুঝতে পারবে, বা শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়, আপনি কোনো টিচার ঠিক করছেন বা টিচারের সাথে কথা বলছেন, আপনার সন্তানকে আপনি পড়াবেন, তো এই সময় আপনি একটু কথা বলতে পারেন তার সাথে। নতুন ব্যবসার কোনো পরিকল্পনা করা, ব্যবসা সংক্রান্ত কোনো কথাবার্তা বলা, শিক্ষা সংক্রান্ত কোনো কথাবার্তা বলা, এই সময়টা কিন্তু শুভ সময়। এর পরের শুভ সময়টা দেখুন সকাল ৯টা থেকে সকাল ১০টা ২০ পর্যন্ত। এটা একটা শুভ সময়, যেকোনো বেশিরভাগ শুভ কার্যের জন্যই শুভ। এবং ৯টা থেকে ১০টা ২০ পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে যারা মিল্ক প্রোডাক্ট অর্থাৎ দুধের সাথে যুক্ত কোনো কার্য, দুধ দিয়ে তৈরি হয় এমন কোনো কার্যের সাথে যারা যুক্ত আছেন, ধরুন সেটা মিষ্টির ব্যবসা হতে পারে বা দুধের ব্যবসা হতে পারে বা দুধ দিয়ে তৈরি যা যা হয়, এইসব বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, এই সময়টা কিন্তু তাদের জন্য বিশেষ শুভ। এরপরে বলবো যে ১১টা ৪০ থেকে দুপুর ১টা পর্যন্ত, ১১টা ৪০ থেকে দুপুর ১টা পর্যন্ত বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা আপনারা বলতে পারেন, ধর্মীয় কোনো কার্য আপনারা করতে পারেন, এবং এডুকেশনের জন্য কিন্তু শুভ। এই সময় পড়াশোনা করা বা জব টব করা বা ধর্মীয় কোনো কার্য করা, বিবাহের কোনো কথাবার্তা বলা বা আলাপ আলোচনা করা, এটা কিন্তু বিশেষ শুভ হবে। এছাড়া অন্যান্য শুভ কার্যের জন্য শুভ। এরপরে শুভ সময় দিয়েছি দেখুন দুপুর ২টো ২০ থেকে আহ, দুপুর ৩টে ৪০ পর্যন্ত। এই সময়টা সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বিশেষ শুভ, বা সরকারি ক্ষেত্রে রয়েছেন বা বাইরে থেকেও সরকারি কোনো ওই যে সরকারি টেন্ডার টেন্ডার এগুলো যেগুলো হয়, তো তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। যেমন টাইমটা বললাম দুপুর ২টো ২০ থেকে ৩টে ৪০ পর্যন্ত। এই সময় কোনো সরকারি কোনো কাজ, ধরুন আপনি কোনো অফিসে ইনকমপ্লিট কাজটা করেছেন, বাড়িতে হয়তো কাজটা করতে চাইছেন, বা আপনি বাড়িতেই রয়েছেন কোনো কারণে, সরকারি কোনো কার্য, কোনো ফর্ম ফিল আপ করছেন বা কর্মের জন্য কোনো সরকারি দপ্তরে অ্যাপ্লাই করছেন, এই সময় আপনি আপনার কম্পিউটারে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। অর্থাৎ সরকারি যে কোনো কার্যের জন্য এই সময়টা শুভ। এর পরের এক শুভ সময়টা দেখুন দুপুর ৩টে ৪০ থেকে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ৩টে ৪০ থেকে বিকেল ৫টা পর্যন্ত, সেটা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত বিষয়টা শুভ রয়েছে। যারা কালচারাল কোনো কিছুর মধ্যে রয়েছেন, সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন, যারা নৃত্যের সাথে রয়েছেন, গান বাজনা অভিনয় নাটক, এনাদের জন্য কিন্তু এই সময়টা খুব শুভ। এই সময় প্র্যাকটিস করা, এই সময় এই সমস্ত নিয়ে কিছু ভাবনা চিন্তা করা, বা বিউটি পার্লারের সাথে যারা যুক্ত রয়েছেন, বিউটিশিয়ান কোর্স করছেন, তারা এই সময়টা একটু ভালো করে একটু প্র্যাকটিস করুন, বা এই সময়টা এই বিউটি কার্যগুলো খুব শুভ। এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়টা শুভ। ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার টিকিট বুক করবেন, এই সময় আপনি করতে পারেন, এবং ভ্রমণের জন্য শুভ। তবে প্রত্যেকের রাশি লগ্ন দিনক্ষণ নক্ষত্র তো সবসময় ঠিক থাকে না, সেগুলো পাশাপাশি অবশ্যই দেখে নিতে হয়, বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে। এরপরের শুভ টাইমটা দিয়েছি রাত্রির ৮টা ২০ থেকে রাত্রির ১০টা পর্যন্ত। এই সময় কোনো নতুন ব্যবসা পরিকল্পনা করা, নতুন ব্যবসা সম্পর্কিত কোনো আলোচনা করা এবং এডুকেশনের জন্য জায়গাটা শুভ। এরপরে আমি অশুভ সময় ঢুকে যাচ্ছি। অশুভ সময় অর্থাৎ কোনো শুভ কাজ এই সময় করা যায় না, কিন্তু তার মধ্যেও কিছু কাজ আছে স্পেশালি, সেগুলো কিন্তু এই সময় করা যায়। যেমন প্রথম অশুভ সময়টা বলছি সকাল 10টা 20 থেকে 11টা 40 পর্যন্ত। এই সময়টা যারা মেশিনারি কাজকর্ম করেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন, কনস্ট্রাকশনের কার্যের সাথে যারা যুক্ত আছেন, বিল্ডিং জমি সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত থাকেন, তাদের জন্য কিন্তু শুভ। এই সময় এই বিষয়ে কোনো কথাবার্তা বলা বা এই ধরনের কোনো কার্য করা, এটা কিন্তু বিশেষ শুভ। অর্থাৎ কনস্ট্রাকশন বিষয়ে কোনো আলাপ আলোচনা করা বা তো কাজ আরম্ভ করা, তৈরি করা, এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা আছেন, যারা কৃষি বিভাগে আছেন, তাদের জন্য শুভ। ধান উৎপাদন, ধান বোনা, ধান চাষ করা, এই যে ব্যাপারগুলো, তার মেশিনারি প্রোডাক্ট যাদের কলকারখানা রয়েছে, তাদের জন্য কিন্তু খুব শুভ। এই সময়টা স্টার্ট করলে খুব শুভ হয়, বা এই সময় এই কাজগুলো আপনি করতে পারেন, কিন্তু আদার্স কোনো শুভ কাজ করা যাবে না। আর এর পরের একটা অশুভ সময় দিচ্ছি দেখুন দুপুর 1টা থেকে দুপুর 2টো 20 পর্যন্ত। এই সময়টা কি করা যায়? দুপুর 1টা থেকে দুপুর 2টো 20 পর্যন্ত এই সময়টা হচ্ছে কোনো ডিবেট করা, কোনো কন্টেস্ট করা, কোনো কূটনৈতিক চুক্তিতে অংশগ্রহণ করা, এগুলো কিন্তু এই সকল কার্যের জন্য শুভ। অর্থাৎ ডিবেটের জন্য তৈরি হওয়া, অনেকে ডিবেট করেন, কন্টেস্ট করেন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, তো এই সময়টা প্র্যাকটিস করাটা হচ্ছে খুব শুভ।
কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ। এর পরের অশুভ সময় রয়েছে বিকেল 5টা থেকে সন্ধে 6টা 40 পর্যন্ত। এই 5টা থেকে 6টা 40 পর্যন্ত অন্যান্য কাজের জন্য কিন্তু অশুভ, কিন্তু যারা মেশিনারি প্রোডাক্ট করেন, যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার এই টার্মটাও আবার শুভ। এরপরে আছে 6টা 40 থেকে রাত্রির 8টা 20 পর্যন্ত। এই সময়টাও কিন্তু যে কোনো ডিবেটের জন্য শুভ, কোনো কন্টেস্টে যাওয়া শুভ, এবং কোনো কূটনৈতিক চুক্তিতে যাওয়া বলুন, এই যে জায়গাগুলো শুভ। কিন্তু ধরুন কোনো ডিবেটে অংশগ্রহণ করছেন, এই সময় একটু প্র্যাকটিস করা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চাইছেন, এই সময়টা সেই অধ্যয়ন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এরপরে শুভ সময় রয়েছে রাত্রির 10টা 20 থেকে রাত্রির 11টা 40 পর্যন্ত। এই সময়টা সরকারি কাজকর্মের জন্য শুভ, অর্থাৎ আপনি যে সকল কাজ, অনেকে কাজ বাড়িতে নিয়ে আসে, তো এই সময় সরকারি ক্ষেত্রের সাথে কোনো যুক্ত কার্য, হয়তো সরকারি অনেকে টেন্ডার নেন, এই সময় কাউকে ফোন করা, সরকারি কোনো বিষয় বা কোনো আলাপ আলোচনা করা, এই সময়টা আপনারা করতে পারেন। এটা তো গেল একটা দিক। এবার সকাল 6টা থেকে রাতের 12টা পর্যন্ত বলবো কোন সময় কাজ করলে আমি সফল হব, কোন সময় আমি হব না। 5ই জানুয়ারি শুক্রবার সকাল 6টা থেকে 7টার মধ্যে যদি আমি কোনো কাজ করতে যাই, সেখানে কিন্তু আমার বাধাবিঘ্নতা থাকবে, অসফলতা থাকবে, কিছু চোট বা আঘাতের আশঙ্কা থাকতে পারে। অর্থাৎ আমি কোথাও যাচ্ছি কোনো কার্য সফল করার জন্য, কিন্তু সেই জায়গাটা কিন্তু সফলতা নেই। কার্যে বিলম্ব হওয়া বলুন, লেট হওয়া বলুন, বাধাবিঘ্নতা আসা বলুন, কোনো অশুভ খবর আসা বলুন, এগুলো কিন্তু সকাল 6টা থেকে 7টার মধ্যে। এরপরে শুক্রবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিজয় প্রাপ্তি বলুন, এবং এই সময়টা কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির সাথে কোনো সংযোগ সম্পর্ক বিশেষ শুভ ফলদায়ক হয়। এরপরে যেটা বলবো সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, এই সময়টা কি হয়, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, তো সেই যাত্রার কালে আপনার কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কোনো স্ত্রীর কারণে হোক বা কোনো নারীর কারণে হোক, কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। একটা সিদ্ধান্ত নিতে ইতস্তত বোধ করা, মানে একটা দুবিধায় পড়ে যাওয়া, দোমনার কারণে আপনি কোনো কিছু নির্ণয় করতে না পারা, এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে সকাল 8টা থেকে 9টার মধ্যে, যদি কোথাও আপনি যান কোনো কার্য সফল করার জন্য। সকাল 9টা থেকে 10টার মধ্যে যে কাজটা, সেটা হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন, এই সময়টা কিসের জন্য বিশেষ করে শুভ, ধরুন আপনি কোনো শখ শৌখিনতার জিনিস কিনতে চান, বা আপনার কোনো পছন্দের জিনিস কিনতে চান, বা কাউকে কোনো গিফট করবেন, এরকম কিছু কিনতে চাইছেন, এই বিষয়টার জন্য শুভ। এবং প্রেম ভালোবাসার জন্য বিশেষ শুভ। হয়তো দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো মনোমালিন্যতা চলছে, তো এই সময় একটু আলাপ আলোচনার মাধ্যমে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলতে পারলে আশা করি জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে, এবং কোনো আনন্দমূলক কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা বা আনন্দ মনোরঞ্জন, এই যা জিনিসগুলো, বা কোনো সিনেমার প্রোগ্রাম, আমরা যে সিনেমা দেখি, বা কোনো আনন্দমূলক কোনো বিষয়, এই সময়টা হচ্ছে শুভ। এরপরে যে শুভ সময়টা বলবো, সেটা হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত যে সময়টা, এটা এডুকেশনের জন্য এবং ধর্মীয় কার্যের জন্য বিশেষ শুভ ফলদায়ক। তবে আপনি হয়তো এই সময় কোনো কিছু সফলতার জন্য যাচ্ছেন, এই সময় একমাত্র আপনি কোনো ধার্মিক স্থানে বা এডুকেশন সংক্রান্ত কোনো বিষয় যাওয়াটা, এই সমস্ত বিষয়ে আপনার সফলতার সম্ভাবনা রয়েছে। কোনো উন্নতির কোনো খবর বা প্রোগ্রেসের কোনো খবর আসতে পারে। তবে যাত্রায়, মানে আপনি যদি কোথাও যান এই সময় কিন্তু যাত্রায় কিছু না কিছু হানি বা লসের ক্ষতিও হতে পারে। অর্থাৎ কিছু হারিয়ে যেতে পারে, কিছু খোয়া যেতে পারে, চোট আঘাত আসতে পারে। তা এই জায়গাগুলো কিন্তু একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। এরপরের যে টাইমটা বলবো, সেটা হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত। এই সময় মনে করলেন আমি একটু যাই, গিয়ে কোনো কার্য একটু সফল করতে চাই, এই সময়টায় যাই। তো এই সময় যেতে গিয়ে কি হবে, বাধা বিঘ্নতা আসতে পারে, লোকসানের কোনো খবর, কোনো হানির খবর, এগুলো আপনি পেতে পারেন। শরীরে কোনো অংশে চোট আঘাত লাগতে পারে, কোনো কারণে, মানে মানসিক একটা, যেটাকে বলা হয় হতাশা তৈরি হয়ে যেতে পারে, এবং অপবাদ
লাগতে পারে, আপনি যেটা করেননি বলেননি সেটাও হয়তো শুনতে হতে পারে। সুতরাং এই জায়গাটায় কিন্তু সফলতার আশা নেই। এরপরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই সময়টাও কিন্তু ধর্মীয় কার্যের জন্য, এডুকেশনের জন্য শুভ। কোথাও যাচ্ছেন এডুকেশন সংক্রান্ত বিষয়ের জন্য বা ধর্মীয় কোনো স্থানে যাচ্ছেন, পুজো অর্চনা দিতে যাচ্ছেন, এই কার্যগুলো কিন্তু শুভ হবে। কিন্তু যাত্রায় কিছু বাধাবিঘ্নতা বা যাত্রায় কিছু হানি বা হারিয়ে যাওয়া এগুলো হতে পারে। তবে কোনো উন্নতির কোনো খবরও আসতে পারে। ১টা থেকে ২টো পর্যন্ত যে টাইমটা আমি বলে দিচ্ছি, এই টাইমটায় কিন্তু আ দোনো-মোনো একটা ভাব আসতে পারে। কোনো নারীর কারণে কিছু বাধাবিঘ্ন আসতে পারে যাত্রার পথে, বা যাত্রা করতে যাচ্ছেন এরকম সময় কোনো নারীর কারণে কিছু বাধাবিঘ্নতা আসা। ঠিক মতো নির্ণয় করতে পারবেন না আমি কি করব। মানে দুমোনা সরি দোমোনা ভাব এসে যেতে পারে এবং বাধার মধ্য থেকে সফলতা পরে দেখা দেবে। তবে বাধা অবশ্যই থাকবে। দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাও যদি আপনি মনে করেন যে আমি কোথাও যাব, গিয়ে কার্যটা সফল করব, তো সেই সফলতায় কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কারণে মানসিকভাবে হতাশ হয়ে যেতে পারেন। লোকসানের কোনো খবর আসতে পারে এবং অকারণে একটা মিথ্যে অপবাদ লাগা বলুন, অভিযোগের শিকার হওয়া বলুন, এবং শরীরে চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। এরপরে ৩টে থেকে যে ৪টে টাইমটা বলছি, এই যে ৩টে থেকে ৪টে টাইমটা হচ্ছে এডুকেশনের জন্য শুভ। হয়তো আপনার সন্তানকে আপনি কোনো কোচিংয়ে ভর্তি করতে চান, পড়াশোনার কোচিংয়ে, বা শিক্ষামূলক কোনো ব্যাপারে কম্পিউটার কোর্স করাতে চান, এই সময়টা কথাবার্তা বলুন। কোনো শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলতে পারেন। আর বিশেষ শুভ হচ্ছে আর্থিক ক্ষেত্রের জন্য এবং ব্যবসার জন্য। কোনো ইন্টারভিউ আপনি দেবেন, এই সময়টা একটু পড়াশোনাটা করুন। ইন্টারভিউ দিতে গেলে আপনার যা যা পড়াশোনার দরকার, এই সময়টা আপনি করতে পারেন। এরপরে বলব যে বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত এই সময় কিন্তু সফলতা প্রাপ্তি রয়েছে। আপনি কোথাও যাচ্ছেন সফলতা প্রাপ্তি। অনেক সময় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় যখন আপনি বেরোচ্ছেন তখন কোনো না কোনোভাবে ওই দিনটার মধ্যে কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে, অথবা চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এর পরের যে টাইমটা ৫টা থেকে ৬টা, এই ৫টা থেকে ৬টা টাইমটা হচ্ছে কোনো শখ শৌখিনতার জিনিস কেনার জন্য, জামাকাপড় কেনার জন্য বলুন, কোনো গিফট বা উপহার দেবেন কাউকে, এর জন্য বিশেষ শুভ। এবং প্রেমজ সম্পর্কের বিষয়টা শুভ। অনেক সময় প্রেমিক প্রেমিকার মিলন হয় এই টাইমে, বা তারা দেখা করেন, সিনেমার প্রোগ্রাম করেন, বা কোনো আনন্দমূলক কোনো অনুষ্ঠান এই সময় হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু শুভ, বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মান অভিমান চলছে, এই সময় কথাবার্তার মাধ্যমে অনেক সময় জায়গাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। ৬টা থেকে ৭টা এই যে টাইমটা, এই টাইমটা আপনি হয়তো ভাবলেন আমি বেরোই কোনো কার্য সফল করব, বা কোনো কিছু আপনি অর্থ পান কারোর কাছে, সেটা হয়তো আনতে বেরোচ্ছেন, বা কোনো কিছু কার্য সফল করার জন্য বেরোচ্ছেন। তো সেটা কিন্তু বাধাবিঘ্নতা আসবে। একদমই উচিত না করা এই সময়টা। মানে অসফলতার ভাগ বেশি, চোট আঘাত বা ডাক্তারি সংযোগ এগুলো কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। রাত্রি ৭টা থেকে ৮টা এই সময় ধর্মীয় কার্য বা জপ তপ, গুরুমন্ত্র জপ, ইষ্টমন্ত্র জপ, ধার্মিক স্থানে গমন বলুন, বা এডুকেশনের সাথে যুক্ত কোনো কর্ম করা, এগুলো ভালো। কিন্তু যাত্রায় কোনো না কোনোভাবে আপনার কিছু হানি হতে পারে, কোনো উন্নতির খবর আসতে পারে। রাত্রির ৮টা থেকে ৯টা পর্যন্ত যে টাইমটা, এই সময় হয়তো আপনি কোথাও যেতে চাইছেন। তো এই সময় কি হবে, দোমনার কারণে আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি কি করবেন। কোনো নারীর থেকে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতা আছে। রাত্রি ৯টা থেকে ১০টা, রাত্রি ৯টা থেকে ১০টা এই সময় ধরুন আপনি কাউকে ফোন করছেন, কোনো অর্থ পান বা কোথাও যেতেও চাইছেন, ধরুন এই সময় যে গেলে দেখি কাজটা সাকসেস হয় কিনা, কিন্তু এই সময়টাও আপনার সফল হবেন না। লোকসানের খবর পাওয়া, শরীরে চোট আঘাত আসতে পারে, অকারণে মিথ্যে অভিযোগের শিকার হলেন, বা কোনো লস বা লোকসানের খবর পাওয়া বলুন, কোনো কারণে মানসিক হতাশ হওয়া, মানসিক দিক থেকে হতাশ হয়ে পড়া বলুন, এগুলোই লক্ষ্য করা যায়। এরপরে ১০টা থেকে ১১টা পর্যন্ত, ১০টা থেকে ১১টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা যেমন ধরুন ১০টা থেকে ১১টা পর্যন্ত কোনো ব্যবসার পরিকল্পনা করা বা আর্থিক কোনো পরিকল্পনা করা, কী করে অর্থটাকে বাড়ানো যায়, এবং যারা ইন্টারভিউ দেবেন তাদের যে পড়াশোনাগুলো এই সময় আপনি করতে পারেন, চিঠিপত্র লেখা, এই সমস্ত বা মেসেজ সংক্রান্ত কোনো বিষয়, আপনি কাউকে কোনো কিছু পাঠাচ্ছেন, তা এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু খুব শুভ। এবং রাত্রির ১১টা থেকে ১২টা এই সময় সফলতা প্রাপ্তির যোগ থাকে। তবে
কারোর সাথে কিন্তু ঝগড়া বিবাদও হয়ে যেতে পারে। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এখানে আমি একটা কথা পাশাপাশি বলে রাখি, আপনারা শুনে থাকবেন যে কোনো রাশির মানে যে ১২টা রাশি তা প্রত্যেকটা রাশিরই শত্রু মিত্র গ্রহ রয়েছে এবং রাশির পাশাপাশি লগ্নও থাকে। তো এবং লগ্ন অনুযায়ীও কিন্তু কিছু, কিছু লগ্ন কারোর জন্য অশুভ থাকে। কারোর হয়তো মীন লগ্ন থাকতে পারে, তার কিছু অশুভ লগ্ন আছে। এখন ধরুন যে সময় আমি আ শুভ হবে, কার্যে সফলতা বলেছি, হয়তো দেখা গেল তার লগ্ন অনুযায়ী তিনি যে সময়টা কার্য করতে বেরোলেন, হয়তো সফলতারই যোগ। কিন্তু তার সেই জায়গাটা দেখা গেল যে অ্যান্টি লগ্ন বা শত্রু লগ্ন চলছে। সেখানে কিন্তু সফল নাও হতে পারে। তবে আমি জিনিসটা দীর্ঘ বছর ধরে পরীক্ষা করেছি। অন্তত ৮০ থেকে ৮৫ ভাগ ক্ষেত্রেই আমি মিলতে দেখেছি এবং অনেকের ক্ষেত্রে কিছুটা হয় না। তার কারণ হচ্ছে হয়তো তার ট্রানজিট শুভ নয় বা নাক্ষত্রিক ফলটা শুভ নয় কিংবা দিন দগ্ধা, মাস দগ্ধা এই ব্যাপারগুলো এখনো আমি আলোচনা করিনি আপনাদের সামনে। যে কোন দিনটা যত শুভ কাজই করুন না কেন সফল হবে না যদি দিন দগ্ধা থাকে বা মাস দগ্ধা থাকে। এগুলো এখনো আমি আলোচনা করিনি। তো অনেক সময় এইসব কারণেও কিন্তু শিওর জিনিস নাও হতে পারে। তবে এটা ৮০ থেকে ৮৫ ভাগ মিলতে পারে। এই ধারণা নিয়েই আপনারা একটু আ দেখতে পারেন বিষয়গুলো। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।